গতবার গেছিলাম মোটামুটি বিজনেস করে টাকা-পয়সা হইছে। কুয়ালালামপুর শহরে বকির বিনতাংয়ের মতো জায়গাতে ওখানে বাসা নিছি। বেশ কিছু ব্যবসায়িক বন্ধু-বান্ধব হয়ে উঠছে। বিভিন্ন জায়গায় যাতায়াত হয়। এর মধ্যে ম্যান পাওয়ার এর বিজনেস করে এমন একজন, উনার নাম হইছে ওমর ফারুক ভাই। উনার সাথে একটা ভালো বন্ধুত্ব হইল। বাড়ি লাকসামে, কুমিল্লার লাকসামে। হালকা নোয়াখালীর টান থাকে কথায় মাঝে, মাঝে। কিন্তু এমনি শুদ্ধ করেই কথা বলে। ভালো মানুষ, মাই ডিয়ার মানুষ, ভদ্র মানুষ। উনি কিছুদিন পরে বাংলাদেশে যায়, আবার মালয়েশিয়াতে কিছুদিন থাকে। হ্যাঁ? ম্যানপাওয়ার এর খুব বড় ব্যবসায়ী। তো উনার কাছ থেকে ব্যবসাটা শিখতে হবে, কিছু লাইন গাইড বাইর করতে হবে। সেজন্য উনার সঙ্গে ভালো একটা সম্পর্ক করে নিলাম। হ্যাঁ? একসময় উনারে নিয়ে আমার বাড়িতে গেলাম। আমার মা-বাবা, বাড়ির এলাকাবাসী সবার চোখে আমি তখন হিরো। মসজিদ, মাদ্রাসায় দান করি ২ হাতে। যেকোনো সামাজিক অনুষ্ঠানে, যেকোনো কাজে, কবরস্থান, অমুকের মেয়ে বিয়ে দিতে পারতেছে না, অমুকের পোলা ফর্ম ফিল আপ করতে পারতেছে না। এই যত রকম আছে, হ্যাঁ? সবার দাবি-দাওয়া নিয়ে হাজির হয় আমি গেলে। তো উনাকেও খুব সম্মান করছে আমার বন্ধু হিসেবে। হুম? তো এরপরে যেটা হইছে, উনি দেখলো চারিদিকে আমার জয়-জয়কার। হ্যাঁ? তো উনি আমার এলাকায় যেয়ে আমার এলাকাবাসীর সাথে কথা বলে আমার ফ্যামিলিতে যেয়ে উনি খুব খুশি। হ্যাঁ? আমরাও চেষ্টা করছি সর্বোচ্চ আপ্যায়ন করতে, গিফট দিতে। হ্যাঁ? তারপরে উনি আমারে আ নিয়া আবার আ আসলেন মালয়েশিয়াতে। আইসা আমরা দুজন একসাথে ব্যবসা শুরু করব। তো আমার তেমন কোনো ইনভেস্টমেন্ট নাই। আ কিছু সরকারি ফি আছে। সেই ফি গুলো দিবে হচ্ছে সেই ওমর ফারুক ভাই। আমার কাজ হইছে শুধু ভিসাগুলো বিক্রি করা। যেহেতু আমার গ্রামে আমার একটা সুনাম আছে। সবাই আমারে বিশ্বাস করে। এর লাইগা সবাই আমার কাছ থেকে নিবে। ১০০ জন মানুষ জোগাড় করা এটা কোনো কঠিন কাজ না। হ্যাঁ? আর আমার আশেপাশের বাগানে ২-৪ টার মধ্যে কথা বললে ১০০ জন মানুষ আমি আনতেই পারবো ওদের কাছ থেকে কলিং ভিসায়। তো যাই হোক, বাংলাদেশি শ্রমিক আনার অর্ডার পাইলাম। হ্যাঁ? যারা স্থায়ীভাবে কাজ করবে ওই সমস্ত ইয়েগুলোতে, কোম্পানিতে। ওদের কোম্পানির নামে ভিসা হবে। আমার গ্রামের বিভিন্ন মানুষকে নিয়ে আসবো। আর বিভিন্ন খরচ এই যে ওমর ফারুক ভাই বহন করবে। পেপারস নিয়ে সকল দৌড়াদৌড়ি উনি করবেন। প্রতি পাসপোর্টে উনি আমাকে ৳৪০,০০০ করে অ্যা প্রফিট দিবেন আরকি। হ্যাঁ? তো আমি দেখলাম লাভ তো অনেক বেশি। কারণ আমাদের মাঝখানে কোনো দালাল নেই। আমি সরাসরি আনতেছি, এনে সরাসরি উনার হাতে তুলে দিচ্ছি। এজন্য আমাদের মাঝখানে দালাল নেই, লাভটাও একটু বেশি। অন্য সবার থেকে আমরা কম নিচ্ছি, তারপরেও লাভটা অনেক বেশি। কিন্তু আমি ৪০,০০০ করে নিলাম না। আমি নিলাম ৳৩০,০০০ করে। হ্যাঁ? তাও ৳৩০,০০,০০০। আলহামদুলিল্লাহ। এত সুন্দরভাবে সবকিছু সম্পন্ন হলো। যারে যেই কাজের কথা বলে আনছি ওরা সবাই ওই কাজ করতেছে। আমার এলাকার লোক কোনো নকশামি করে না। হ্যাঁ, ১-২ জন যদি একটু নকশামি করতে চায়, ওরা আশেপাশের যারা আছে ওরা ধমক-টমক দিয়ে ঠিক করে নেয়। হ্যাঁ? মাঝে, মাঝে ইচ্ছে হইলে আশেপাশে যারা আছে গ্রামের লোকজন ওদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই। ১ মাস ২ মাস পরে একবার। সবাই মিলে রান্না করি। কখনো গরু নিয়ে আসি, খাসি নিয়ে আসি। এমনি করে চলে। যার কর্মক্ষেত্রে সবাই ভালো আছে। হ্যাঁ, গ্রামের মানুষ দেখলেই ভাল লাগে। হ্যাঁ, যেখানেই যাই সেখানেই মনে হয় যেন আমি আমার নিজ গ্রামে আছি। এরপরে যে ঘটনা ঘটলো এত সুখ মনে আমার সহ্য হইল না। হুম? আবার একটা ঝড় আসলো জীবনে। এর শুরুটা শিমুলের সাথে পরিচয় হওয়ার পর থেকে। শিমুল প্রায় সময় মালয়েশিয়া আসতো পরিচয় দিত পাইলট হিসাবে। হ্যাঁ, বিভিন্ন সময় আমারে বারে ক্লাবে নিয়া যাইত। আমিও মদ খাওয়া শিখে গেছিলাম কিছুটা। ইন্ডিয়ান বার, থাই বার, ওয়েস্টার্ন বার সহ মালয়েশিয়ার এমন কোনো বড় বার নাই যেটাতে শিমুল আমারে নিয়া যায় নাই। আলোহা, রামজঙ্গল, বিচ ক্লাব থেকে শুরু করে কেএল এর সব বড়, বড় বারগুলো ছিল আমাদের পথচারণা এই শিমুলের ওহাস্তে। শিমুলও এরকম ২-৪ জন আমার মতো মানুষরে ম্যানেজ করে চলতো আরকি। এটা আমি পরে বুঝতে পারছিলাম। যাই হোক শিমুল আসতো ১ মাস ২ মাস পরে। আইসা আমারে নিয়া যাইত। এরপরে ধীরে আমি অভ্যস্ত হয়ে পড়লাম। শিমুল ছাড়াও আমার ২-৪ জন চেলা-চামুন্ডা নিয়ে আমি প্রায় সময় যাইতাম। তবে জুয়াতে আমি কোনদিন যাই নাই। ক্যাসিনোতে একবার গেছি দেখার জন্য গেন্টিং হাইল্যান্ডে। হ্যাঁ? কিন্তু ওখানে কোনদিন জুয়া খেলি নাই আমি। জীবনে ৳১ টোটো টিকেট কাটছিলাম। এটা এক ধরনের লটারি টিকেট মালয়েশিয়া যারা থাকে জানে। টোটো ম্যাগনাম। টোটো টিকেট কাটছিলাম ৳১ এর একটা নাম্বার। হ্যাঁ? এটার জন্য আমার এখনো আফসোস হয়। আমার বন্ধু শাহিন প্ররোচনা দিছিল নাম্বার কিনতে। সে সবসময় নাম্বার কিনত। তো জুয়া আমার কখনো পছন্দ ছিল না। আমি একটু বারে যেতাম মদ-টদ খাইতাম এই আরকি।
আমার সব বিজনেস তখন রানিং। সুব্রত সব দেখাশোনা করে। আমি কেবল হিসাব নেই। কখনো হিসাব নেইও না। কারণ সুব্রতকে আমি যথেষ্ট বিশ্বাস করি। আর তাকে সর্বোচ্চ পরিমাণে সম্মানই দিচ্ছি। হ্যাঁ, শুভ্র যেই পোস্টে আছে এই পোস্টে আমি যেকোনো ছেলেকে ৩০ থেকে ৳৩৫,০০০ দিয়েই কাজ করাতে পারি। কিন্তু সুব্রত যেহেতু সব কাজ দেখতো, আমার পুরো বিজনেসটা ও এনে দিত। এজন্য আমি ওরে ৳১,০০,০০০ সেলারি দিতাম। আর সাথে গাড়ি দিতাম। তারপর বাসা ভাড়া তো আছেই। অতিরিক্ত অনেক জিনিসপত্রই একেক সময় একেকটা কিনে দিতাম। হ্যাঁ, কারণ সে আমাকে কাজ দিচ্ছে, আমি তাকে অর্থ দিবই। এই আরকি। তবে সেও কোনোদিন কাজে ফাঁকি দেয় নাই। সুন্দরভাবে কাজ করছে। ভুলভ্রান্তিও করে নাই কোনোদিন। এই সুযোগে আমি বারে ডান্স দেখি, হ্যাঁ? শিমুল আমারে বুদ্ধি দিল ৳১০০,০০,০০,০০০ র একটা প্রজেক্টের। পথটাও সহজ। ১,০০০ কলিং ভিসা নিবো, সেটা বিক্রি করে ৳১০০,০০,০০,০০০ প্রফিট করব। প্ল্যান দিল এরকম সব খরচ বাদ দিয়ে আমাদের ২০,০০০ করেও টিকে। তাহলে ১,০০০ পাসপোর্টে নিট প্রফিট হবে ৳২,০০,০০,০০০। এইভাবে যদি আমরা রেগুলার এটা করতে পারি, ৫০ বার করলেই ৳১০০,০০,০০,০০০ হয়ে যাবে। যাই হোক শিমুলের এই বুদ্ধিতে আমি পা দিলাম ৫০ বার না করি, একবারই করি। হ্যাঁ? এরপর শিমুলও এখান থেকে একটা কমিশন নিবে। হ্যাঁ, আমার টাকা থেকে অবশ্য শিমুলকে কিছু দিতে হবে না। আমার যেই ৳২,০০,০০,০০০ আর্ন হবে সেটা আমার একান্ত থাকবে। হুম? যেই কথা সেই কাজ, সব প্রসেসিং শুরু করছি। এই ব্যাপারে সুব্রত অনেক হেল্প করছে। আমাদের ওয়ার্কারদের রেফারেন্সেই ১,০০০ লোক হয়ে গেছে। আমার নামের কারণে সবাই বিশ্বাসও করছে। এবার আর ওমর ফারুক ভাইকে ইনভলভ করি নাই। কেবল উনার লাইসেন্সের জন্য কিছু চার্জ দিছি। সব পেপার ওয়ার্কস আমি করছি। কিছু obstacle এর জন্য আমরা ১,০০০ লোকরে আনতে পারি নাই। সে আরেক ইতিহাস। সে কথা এখন বলছি না। পরে ৫০০ লোককে নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম। শিমুলও প্রায় ৳১,৫০,০০০ ইনকাম করছে বিভিন্ন লিয়াজোগ করিয়ে মিডিয়া হিসাবে। এরপর শিমুল কি আর পায় কে? বিভিন্ন মেয়ে নিয়ে হোটেলে ঘুরে থাইল্যান্ডে যায়। ৳৫,০০,০০০ শেষ করতে ১ মাস লাগছে। আমি যতই খরচ করি কিন্তু হিসাব ঠিক রাখি। নির্দিষ্ট পরিমাণ খরচের পর আমি থামাইয়া দেই। তাছাড়া আমার নারী আসক্তি নাই। আমি কেবল নাচ দেখি। আলহামদুলিল্লাহ কিছু বাদে প্রায় সবাই খুব ভালোভাবে কাজ পাইছে, আমি যাদেরকে নিয়ে আসছিলাম। একসাথে এত কাঁচা টাকা দেখে মনে হলো শিমুল আমার জীবনে আশীর্বাদ। এরপর শিমুল বলল, "এবার আপনি নিজের কোম্পানির নামে লোক আনবেন। নামে বেনামে কিছু কোম্পানি করেন।" আমিও তাই করলাম। আমার আগের বস হলো সবগুলির লোকাল পার্টনার। আমার বস অবশ্য আমায় মানা করছিল যে, "বেশি লোভ করো না কাওয়ান, বেশি লোভ করো না।" আমি উনার কথা শুনি নাই। আমি কয়েকটা কোম্পানির নামে আরো ২,০০০ লোক নিয়ে আসলাম। এদের অর্ধেক কাজ পাইছে, কিছু ভালো পাইছে, কিছু খারাপ পাইছে, কিছু কাজ পায় নাই। যেসব বেনামি কোম্পানির নামে আসছে, ওরা তো কাজ দিতে পারে না। এখন কাজের খুব সংকট। প্রচুর লোক চলে আসছে মালয়েশিয়ায়। কি করব? তখন এদেরকে বাগানের শেল্টারে ৩-৪ মাস করে রাখা শুরু করলাম। রাইখা কাউরে কাজ দিলাম, কাউরে দিতে পারলাম না। কেউ কান্নাকাটি করতেছে, বাড়ি চইলা যাবে, এখানে ভাল্লাগে না, কষ্ট। অনেক বুঝাইলাম। না লাভ নাই। কেউ রিটার্ন টিকেট নিয়ে আসছে ইয়ে থেকে, বাড়ি থেকে টাকা আইনা টিকেট আনছে। আইনা এইভাবে চলে গেছে বাড়িতে। হ্যাঁ, আমি তো জানি কত কষ্ট করে মা-বাবা টাকাগুলো জোগাড় করে ওদেরকে পাঠাইছে। এর জন্য আমার নিজেরে দায়ী মনে হইল। হ্যাঁ? অনেকের গরু ছাগল বিক্রি করতে হয়েছে টিকেটের জন্য। এই বিদেশে পাঠানোর জন্য নিজের সহায় সম্বল বিক্রি করে দেয় মানুষ। তারপরে আবার যদি ফেরত চলে যায় তাইলে কি হবে? এই টাকা তো আর আমরাও দিতে পারব না। তো এটা খুব খারাপ লাগলো। আমার কাছে মনে হলো এর জন্য আমি দায়ী। কেন আমি অতিরিক্ত মানুষ নিয়ে আসতে গেলাম। হুম? তাদের কষ্টগুলো অভিশাপ হয়ে আমার উপর আসবে। আমি খুব কষ্ট পাইলাম। এই বিষয়টা ভাবতে যাই। আমার প্রফিট হইছে ঠিকই ৩ গুণ প্রফিট হইছে। কিন্তু এত লোক নিয়ে আইসা তাদের কষ্ট দিয়া অভিশাপ নেওয়াটা ঠিক হয় নাই। আমি প্রতিজ্ঞা করলাম আর এরকম অতিরিক্ত লোক কখনো নিয়ে আসবো না। এর পরের বারে অরিজিনাল কলিং ভিসা নিলাম ৫,০০০ জনের। নিজের পকেটের টাকা ইনভেস্ট করলাম প্রায় ১,০০,০০,০০০ আর ৳১,০০,০০,০০০ নিলাম বিভিন্ন এজেন্সি থেকে। আমি না হলে অন্য কেউ হলে ইনভেস্ট করতে হতো ৳১০,০০,০০,০০০। বিশ্বস্ততার জন্য অনেক জায়গায় টাকা না দিয়েও ম্যানেজ করতে পারছি। বাকি রাখছি পরে টাকা দিমু এরকম। এরপর হুট কইরা মালয়েশিয়া সরকার দিল কলিং ভিসা বন্ধ কইরা। আমার তো মাথায় হাত। আন্ডার টেবিলের টাকা তো আর ফেরত দিবে না গভর্নমেন্ট অফিসাররা। আমার ৳২,০০,০০,০০০ যেন চোখের পলকে নাই হইয়া গেল। আমি চোখে মুখে অন্ধকার দেখতাছি। আমি গরিব ঘরের পোলা। ৳২,০০,০০,০০০ একদম ১ সেকেন্ডের ভিতরে নাই। কিছু ছোট এজেন্সির টাকা পরে ফেরত দিয়ে দিছি। যদিও সবাই জানে এখানে আমার কোনো হাত নাই। হ্যাঁ? তারপরেও মানবিক কারণে কিছু টাকা আমি পকেট থেকে ফেরত দিছি।
যা ম্যানপাওয়ার বিজনেসে ইতিহাসে বিরল ঘটনা। মানে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটে নাই। কোনো ম্যানপাওয়ার বিজনেসের কোনো বিজনেসম্যান এরকম লস খেয়ে এজেন্সির টাকা ফেরত দেয় নাই। যেটা সেন্ট্রালি সবাই লস খাইছে। যাই হোক এত টাকা লস দিয়ে যেন মাথা কাজ করতেছিল না। টেনশন, ডিপ্রেশন চলে আসতেছে। এরপরে বুঝলাম আমার ওই সুফি চাচার কাছে যাইতে হবে। আমি আবার গেলাম সুফি চাচার কাছে। সুফি চাচা আমারে দেখে স্বাভাবিক গলায় কথা বললেন। গোসল করে একসাথে বসি কিছুক্ষণ আমল করালেন। তারপর উনি একটা মুচকি হাসি দিয়া বললেন, "আমার হাত ধরো।" নামাজের সুরতে দুজন দুজনের দিকে মুখোমুখি হয়ে বইসা রইছি। উনার হাত ধরলাম। তিনি আস্তাগফার পাঠ করলেন। এরপর আমারে দিয়ে তওবা করালেন আমার সমস্ত পাপের জন্য। ফাইনালি মুনাজাত দিলেন। আমি জানতে চাইলাম, "চাচা আমি কি এখন আপনার মুরিদ হয়ে গেলাম?" উনি বললেন, "মুরিদ হওয়াটা মনের ব্যাপার। উনি তওবা করিয়েছেন মাত্র।" যাই হোক মুরিদ-টুরিদ বুঝি না। উনার সাথে থাকলে শান্তি পাই। উনি ভালো পরামর্শ দেন। আমল আখলাক ঠিক কইরা দেন। এই তো আর কি আছে। তওবার পর আমি নিজে, নিজে তওবা করলাম যে আর আদম ব্যাপারে কোনদিনও করুম না। এই ৳২,০০,০০,০০০ গ্যাপ কাটাইতে আমার বেশ অনেকদিন সময় লাগছে। এরপর আমার আগের সব ব্যবসায় মন দিলাম। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেওয়ার চিন্তা মাথায় এলো। এরপর বুকিত বিনতাংয়ে ইউকে এশিয়া নামে একটা রেস্টুরেন্ট করলাম। বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তানি কাস্টমার টার্গেট কইরা। সব দেশের কমন ফুডগুলো আমরা সার্ভ করা শুরু করলাম। পাকিস্তানি এক পার্টনার নিছিলাম। তার ইনভেস্ট অনেক কম ছিল। সে শুধু তার অভিজ্ঞতাটা দিয়েই 20% শেয়ার নিছে। সেই সব দেখাশোনা করত। আমি পাকিস্তানে তার বাড়িতে বেড়াতেও গেছিলাম। এইভাবে চলল কিছুদিন। এরপর কিছু বাগানে শেল্টার তৈরি করবে শ্রমিকদের জন্য। সেই কন্ট্রাক্টগুলো আমরা পেয়ে গেলাম। শারমিন এসডিএন বিএসডি কোম্পানির ব্যানারে কাজগুলো আসলো। আমার আগ্রহ ছিল না। যেহেতু সিভিল ওয়ার্কের অভিজ্ঞতা নাই আমাদের, আমরা কিভাবে এই কাজ করব? সুব্রত বলল, "স্যার আমরা পারব। কিছু কাজ কইরা দেখি স্যার।" যেহেতু আমরা সাপ্লায়ের সব মেটেরিয়ালস কম দামে কিনতে পারবো, ২ দিক থেকে প্রফিট হবে স্যার। ওর কথায় কনভিন্স হয়ে সিভিল ওয়ার্ক করতে শুরু করি আল্লাহ রাসূলের নামের উপর। ৫০ জন শ্রমিকের একটা শেল্টারে প্রফিট হলো প্রায় ৳৫,০০,০০০। লাভ ভালো দেখে এরপর পুরা দমে শুরু করলাম। বিভিন্ন জায়গায় এড করতে লাগলাম। কাজ আসতে লাগলো হু, হু কইরা। পাপ মোচন করার জন্য তওবার পর আবারও আমার ভাগ্য ভালো হইতে শুরু করলো। আমি যা ধরি তাতেই আলহামদুলিল্লাহ ভালো ফল পাচ্ছি। বারে যাওয়া টোটালি বন্ধ। শিমুলের সাথে যোগাযোগ বন্ধ। শুনছি একটা বিয়া করছে সে পাইলট পরিচয় দিয়া। সেটা নিয়ে তার বউয়ের সাথে দ্বন্দ্ব চলতেছে। অর্থনৈতিকভাবে এখন তার খুব করুণ অবস্থা। আমার কাছে কিছু টাকা চাইছিল। মানবিক দিক বিবেচনায় লাখখানেক টাকা দিয়ে বলছে আমার সাথে যেন যোগাযোগ না করে। এই হচ্ছে ঘটনা। শিমুল পর্যন্ত, শিমুলের অবস্থা পর্যন্ত অনেক বড় হয়ে যাচ্ছে। আগামী পর্বে বাকিটা বলব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম।